নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত। আমি দীপিকা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজ শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন 6টা। আজকে ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে গেছে, তার কারণ ওই ভোর 3টের দিকে উঠে একটু বাইরে গেছিলাম, তো বাইরের থেকে এসে ঘুমিয়ে পড়েছি আর একটু সজাগ পাইনি, জানো তো। তো আজকে বাবুর ক্লাস ছিল, যোগার ক্লাস ছিল, কিন্তু সেটাতেও আজকে পাঠাতে পারিনি, কারণ ও 5:30টাতে ক্লাস শুরু হয়ে যায়। তো আমার 6টায় ঘুম ভেঙেছে, তো আমি আবার বাবুকে তুলবো, পটি করবে, মুখ ধোবে, তারপরে তো বেরোবে। তো এই জন্য আজকে আর পাঠানো হয়নি, বাড়িতেই ও প্র্যাকটিস করছে আর আমি দেখো সংসারে কাজ বাজে হাত লাগিয়ে দিয়েছি। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে প্রথমে বাসি বিছানাটা তুলে নিলাম, তুলে নিয়ে কিন্তু বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন কিন্তু বাসি উঠোনটাও ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আসলে আমাদের মেয়েদের প্রত্যেক দিনের ওই সকাল থেকে কাজই কিন্তু এটা, ওই ঝাঁটা হাতে এদিকে পরিষ্কার করো, ওদিকে পরিষ্কার করো, এই কাজ করো, ওই কাজ করো। তো যাই হোক, আমরা কিন্তু মেয়েরা এই সমস্ত কাজের মধ্যে অভ্যস্ত হয়ে যাই। বাসি উঠোনটা ঝাড় দিয়ে এখন দেখো ইনডোর প্ল্যান্টগুলো, সেগুলোতে ভালো করে একটু জল দিয়ে নিচ্ছি। আর এই গাছগুলো না খুব সুন্দর সতেজ আর একদম খুবই সুন্দর হয়েছে, এই জন্য এই সিঁড়ির এখানটায় রেখেছি, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তারপরে দেখো বাসি উঠোন দুয়ারটায় জল দিয়ে নিলাম। আসলে এই কয়েকটা কাজ, ছোটোখাটো কয়েকটা কাজ কিন্তু আমাদের অনেক বড় উপকারে আসে, কারণ এই ছোটো ছোটো কয়েকটা কাজের মধ্যে দিয়ে না সারাদিনের একটা অন্যরকম অনুভূতি খুঁজে পাই। এই যে ছোটোখাটো বাসি কাজগুলো, এগুলো করলে কিন্তু সংসার যেমন লক্ষ্মীশ্রী বজায় রাখে, তেমনি কিন্তু ঘরের থেকে টাকা পয়সা বলো আর মানুষজন বলো, কেউ যদি কখনো বেরোতে চায় অনায়াসে পারে। তবে এই কাজগুলো করা না থাকলে কিন্তু চট করে কোনো কাজ করা যায় না। তাই চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে, বাসি উঠোনটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু দুয়ার ধারে জলটা দেওয়ার। তারপরে যে যার মতো কাজে বেরিয়ে যাক, তাতে কোনো আপত্তি নেই। তোমার দাদাভাইকে চা করে দিলাম, সঙ্গে দিয়েছিলাম একটু মুড়ি, আর অন্বেষাকে জল আর বিস্কুট দিয়েছিলাম। ওটা খেয়ে এখন দেখো চলে যাচ্ছে অন্বেষার ড্রয়িং ক্লাসে। তো ওদের বললাম না, অন্বেষা হচ্ছে নতুন ড্রয়িং ক্লাসে ভর্তি হয়েছে, তো অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, প্রায় সাইকেলে করে গেলেও 45 মিনিট সময়, যেতে 45 মিনিট, আসতে 45 মিনিট। এত রোদ গরমের মধ্যে এতটা সাইকেল জার্নি এমনিতে তো করেই, আর আগে তো প্রত্যেক শুক্রবারটাও ছুটি পেত, কিন্তু এখন ওই ড্রয়িং ক্লাসে ভর্তি হওয়ার পর কিন্তু আর শুক্রবারটাও ছুটি পায় না। তো সারাটা সপ্তাহে কিন্তু একাই জার্নি করে, ওর নিজের দায়িত্ব ভারগুলো কিন্তু একাই বহন করে চলেছে। তো সেক্ষেত্রে তোমার দাদাভাইকে আজকে বললাম যে ড্রয়িং ক্লাসটা অন্তত তুমি দিয়ে আসা নিয়ে আসা করো, তুমি যেদিন না পারবে আমি সেদিন যাব। তো তোমার দাদাভাই বেরিয়ে যাওয়ার পর যে ঘরটা বাকি ছিল, ঘরটা একটু মুছে নিয়ে এখন দেখো একটু কাজে বসে পড়েছি। আসলে যেহেতু তোমার দাদাভাই অন্বেষাকে নিয়ে বেরিয়েছে, ওই ড্রয়িং ক্লাসে গেছে, তো ততক্ষণ আমি একটুখানি কাজ করব, কারণ খুব আর্জেন্ট কাজটা না তুললে একদমই হবে না। তো এই জন্য কাজ করছি। আসলে দুজনে মিলেমিশে এইভাবে কাঁধে কাঁধ রেখে কাজ করে চলেছি, আর এইভাবে দুজনে মিলেমিশে কাজ করছি বলেই সংসার হয়তো একটু হলেও আয় উন্নতি করতে পেরেছি। ভগবানের আশীর্বাদ, তোমাদের 5 জনের ভালোবাসায় আমি যেন বাকিটা জীবন এইভাবেই কাটাতে পারি, এই কামনাই করি। তো যাই হোক, ওদিকে পান বসাচ্ছিলাম, তবে তোমার দাদাভাই চলে এসেছে, আর এখন দেখো আমি রান্না বান্না করতেও চলে এসেছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে একটু করবো মুগ ডাল। তো এই জন্য ভালো করে মুগ ডালটাকে ভেজে সেদ্ধ বসিয়েতে দিয়ে দিয়েছি। যতক্ষণে ডাল আর ভাতটা হতে থাকবে, ততক্ষণে আমি ভাবলাম তাহলে বাবুর পড়াটা একটুখানি রেডি করে দিই। এমনিতেই যা ফাঁকিবাজ, আসলে আমাদের সময় আর এখনকার সময়টা না অনেক আলাদা। আমাদের তো বাবা মারা আর কি সবসময় লোভ দেখাতো যে তাড়াতাড়ি করে বইটাকে শেষ করতে হবে। তো আমরা সেই কম্পিটিশনে নিয়ে পড়তাম, কিভাবে কতদিনে বইয়ের পুরো সিলেবাসটা শেষ করব, আবার রিভাইজ দেব, বাকি অন্যদের থেকে এগিয়ে থাকব। আর এখনকার বাচ্চারা বই দেখলে 10 হাত দূরে পালায়, রিভাইজ দেবে তো দূরে থাক। দেশের শিক্ষা ব্যবস্থার এমনই হাল হয়েছে যে বাচ্চাদের কাছে পড়া নামক জিনিসটা যেমন এখন একটা বোঝা, ভালোবাসা জিনিসটা আর নেই, যেন বোঝা হয়ে গেছে। তাই আগেকার দিনের আমাদের আমলে কিন্তু বাচ্চাদের ধরে বেঁধে, হাতে পায়ে বেঁধে কিন্তু পড়াতে হতো না, কিন্তু এখনকার বাচ্চাদের একদম হাতে পায়ে বেঁধে পড়াতে হয়, একদম শিকল বেঁধে রাখার মতো পড়াতে হয়। তো যাই হোক, বাড়ির উপর দিয়ে মাছওয়ালা দাদা যাচ্ছিল, আমি মাছের মাথা আর রুই মাছ রেখেছিলাম। তো তোমাদের দাদা ভাই ওই অন্বেষাকে ড্রয়িং ক্লাস থেকে দিয়ে আসার সময় ইলিশ মাছ নিয়ে এসেছিল। তো আমি কি করলাম, ওই রুই মাছটাকে ভালো করে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম, আর এখন কিন্তু ইলিশ মাছটা আর এই মাছের মাথাটা দিয়ে ডাল করব।
আর এদিকে একটু ভাজা, কাঁকরোল ভাজা আর উচ্ছে ভাজা একসাথে করে নেব। আসলে বলো তো কি, তোমার দাদা ভাই অন্য যত পদই দাও না কেন তুমি, একটা ভাজা ওর লাগবে। আর ওই ভাজাটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু অর্ধেক ভাত খেয়ে নিতে পারে। তো এই কারণে ওর আর কি ভাজা একটা লাগবে। তো আমি যাই করি না করি ওর জন্য কিন্তু একটা ভাজা আমাকে রাখতেই হয়। আর ওই যে তোমাদের বললাম যে তোমার দাদাভাই আসার সময় ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তার জন্য একটু সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে রেডি করে নিলাম। ওটা আর কি পাটায় বাটবো। আসলে ওইটুকু সর্ষে না মিক্সার মেশিনে দিলে খুব একটা ভালো হয়ও না, তো এই কারণে খাটনিও কম, ওই পাটাতে একটা ডলা দিলেই কিন্তু হয়ে যায়। আর এদিকে কাঁকড় ভাজা, উচ্ছে ভাজাটা হয়ে গেছে, ওটা নামিয়ে এখন দেখো ইলিশ মাছটা একটু হালকা করে এপিট ওপিট করে কিন্তু ভেজে নেব। আর এদিকে যে সর্ষে বাটাটা তোমরা দেখেছিলে, সেই সর্ষে বাটাটাও কিন্তু আমি এখানে পাটার মধ্যে করে নিয়েছি। আর ঘরে একটা টমেটো ছিল, ছোট টমেটো, তো ভাবলাম কি করা যায়, টমেটোটাও দিয়ে দিই। তো এই কারণে টমেটোটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। প্রথমে মনে মনে একটু ভয় পাচ্ছিলাম যে ইলিশ মাছ এর মধ্যে টমেটো দেবো, কেমন লাগবে কি জানি, তবে না, খাওয়ার সময় দেখলাম বেশ কিন্তু ভালোই লাগছিল। মানে বেশ কি ভালোই লাগছিল, একটা অন্যরকম টেস্ট কিন্তু ইলিশ মাছটার মধ্যে, বা ইলিশ মাছের যে গ্রেভিটা ওটার মধ্যে কিন্তু পাচ্ছিলাম। এদিকে সর্ষে বাটাটা করতে করতে আমার কিন্তু মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এখন কিন্তু মাছগুলোকে এক এক করে নামিয়ে নেব। আর এই তেলের উপরেই কিন্তু আমি আরেকটু তেল দিয়ে দেব, দিয়ে কিন্তু রান্নাটা করব। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো এই পর্যন্ত, না তাদেরকে বলি তোমরা আমার থেকে অনেক অনেক ভালো রাঁধুনি। আমি কিন্তু কোনো রেসিপি দিচ্ছি না, মানে আমি যেমনভাবে রান্না করি সেটাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করছি। তবে আমি জানি আমার থেকে তোমরা অনেক 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 গুণ ভালো রান্না করতে পারো। তো আমার কথা বলার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই নিজ সন্তান, নিজ দিদি এবং নিজ বোন মনে করে কিন্তু ক্ষমা করে দিও। তেলের পর কালো জিরা ফোড়ন দিয়ে ওই যে সর্ষে তারপরে লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য কষিয়ে মাছ দিয়ে কিন্তু আমি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। একদম কম আঁচে কিন্তু তরকারিটা আস্তে আস্তে হতে থাকবে। আর এদিকে দেখো আমার মাছের মাথা দিয়ে মুগের ডালটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর ইলিশ মাছের ঝালটাও কিন্তু নামিয়ে নিয়েছি। আর একটুখানি গামাখা করা উচিত ছিল, করতে চেয়েছিলাম, কিন্তু আমার ছেলে মেয়ে ওরা শুধু খেতে বসে ঝোলঝোল করে, আর তোমার দাদাভাইও না খুব ঝোলঝোল করে। তো এই কারণে একটুখানি গ্রেভিটা একটুখানি আমাকে রাখতে হয়। তবে আমার জানো তো সেই শুকনো শুকনো যে মাছের তরকারিগুলো হয় সেগুলো খেতেই বেশি ভালো লাগে। রান্না বান্না টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘর পরিষ্কারের পালা। বেশ কয়েকদিন ধরে ভাবছি যে রান্নাঘরের যে যাবতীয় আশেপাশে যে কোটো কাটাগুলো থাকে, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, সেগুলো পরিষ্কার করব, কিন্তু সময়ের অভাবে পরিষ্কার করা হচ্ছে না। আর আজকে রান্না করতে গিয়ে দেখি মানে এই জিনিসগুলোর অবস্থা একদম বেহাল। নিজেরই খুব খারাপ লাগছে, নিজেরই কেমন একটা গায়ের মধ্যে শিউরে উঠছে। আর একটা মানুষ যদি আমাদের বাড়িতে আসে দেখে, তো এটাকে তো আরও খারাপ বলবে না। আর আরেকটা কথা কি বলতো, রান্নাঘরটা আমার তো এমনিতেই ভীষণ ছোট। আর এমনিতেও দেখবে রান্নাঘরে না একটু মানে আশেপাশে যে জিনিসগুলো থাকে মশলার কৌটার থেকে ধরে আর যা যা বাদবাকি জিনিসগুলো থাকে, এগুলো কিন্তু একটু তেল চিটে হবেই। আর এগুলোকে আমাদের উচিত প্রত্যেকদিন যদি পারি তো খুব ভালো হয় একটু হালকা হাতে মুছে দেওয়ার। আর যদি সেটাও না পারি, বেশ কয়েকদিন পর পর কিন্তু একটু একটু করে মুছে নেওয়া প্রত্যেকের উচিত। তাহলে জিনিসটাও বেশ সুন্দর থাকবে আর ভালো থাকবে, নিজেও স্যাটিসফাই, একজন কেউ যদি বাড়িতে আসে তাও কিন্তু মনের মধ্যে কিন্তু বাসা বাঁধবে না। জানো তো বন্ধুরা, একটা সময় ছিল আমি রান্নাঘরে কিন্তু ভীষণ কষ্ট করেছি। তার কারণ আমি যখন বিয়ে হয়ে আসি তখন তো এইরকম ছিল না। তখন বড় একটা বেড়ার রান্নাঘর ছিল আমাদের, যেটা ছিল ওপরে টালি দেওয়া। তবে সেই রান্নাঘরটা শুধুমাত্র মানে আমার শ্বশুরবাড়ির লোকেদের জন্যই অগ্রাধিকার। আমার জন্য কিন্তু সেই রান্নাঘরের দরজা চিরজীবনের জন্য বন্ধই ছিল। মানে বাড়িতে অনেক বড় রান্নাঘর, তবে কিন্তু সেই রান্নাঘরে আমি ঢুকতে পারতাম না। আমাকে কিন্তু সেই রান্নাঘরে ঢুকতে দেওয়া হতো না এবং রান্না করতেও দেওয়া হতো না। আমার কিন্তু কারোর উপরে রাগ অভিমান এসব কিছুই নেই, কারণ সেদিন যদি ওদের কাছ থেকে ওই রকম একটা ব্যবহার না পেতাম তাহলে কিন্তু আজকে আমি ঘুরে দাঁড়াতে পারতাম না। আজকে হয়তো মনে জেদ নিতে পারতাম না যে তোমরা আমাকে কিছু দাওনি তো কি হয়েছে, আমি একদিন কিছু না কিছু করে উঠব। তো রান্নাঘরটা আমার অনেকই ছোট, আমি জানি অনেক ছোট, এটাকে রান্নাঘর বলাও চলে না। তবে শ্বশুরবাড়ির অত বড় রান্নাঘর থেকেও যেদিন আমার রান্নাঘর ছিল না, বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে তেতে কিন্তু আমি রান্নাবান্না করেছি, বাইরে আকাশের তলায় কিন্তু রান্না করেছি। তবে সেখান থেকে আজকে যেহেতু ভালো আছি, তো এটাই কিন্তু আমার কাছে রাজমহলের থেকে কোনো অংশে কম যায় না। কারণ এই ছোট্ট
ছোট্ট একটা রান্নাঘরের জন্য কিন্তু আমি 18টা বছর অপেক্ষা করেছি। 18 বছর দীর্ঘ লড়াইয়ের পর কিন্তু আমি মাথার উপরে একটুখানি ছাদের ব্যবস্থা করতে পেরেছি। মোটামুটি করে হলো, যেমনভাবেই হোক রান্নাঘরটাকে কিন্তু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। ইচ্ছে আছে ভবিষ্যতে আরও সুন্দর করব, আরও সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করব। তবে আমার কাছে এখন যতটুকু আছে আমি কিন্তু ঠিক ততটুকু দিয়েই রান্নাঘরটাকে সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি। আসলে মানুষ চাইলে কি না করতে পারে, মানুষ চাইলে কিন্তু সব কিছুই করতে পারে। সব কিছু তর্ক বা যুক্তি দিয়ে সম্ভব হয় না। কিছু চ্যালেঞ্জ কিন্তু মুখ বুঝেও নিতে হয়, এবং কিছু চ্যালেঞ্জ কিন্তু মুখ বুঝে অ্যাকসেপ্ট করতে হয়, সেটাকে কিন্তু মুখ বুঝে লড়ে যেতে হয়। তবেই দেখবে তুমি একদিন জীবনে এমনভাবে সাকসেস পাবে যে সাকসেসের কথা তোমার কাউকে বলতে হবে না, সবাই তোমাকে এসে বলবে। তো যাই হোক, রান্নাঘরটা করেছি, এখন আমি অনেক হ্যাপি, কারণ আমি যেটুকুই হোক অন্ততপক্ষে রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে কিন্তু আমাকে রান্না করতে হয় না। ছাদের তলায় দাঁড়িয়ে কিন্তু নিশ্চিন্তে রান্নাটা করতে পারি। যাই হোক, তোমরা কিছু মনে করো না, অনেক কথা অনেক গল্প তোমাদের বলে ফেললাম, কারণ ভেতর থেকেই না এটা মাঝে মাঝে বেরোতে চায়, তবে বলা হয়ে ওঠে না। তবে আজকে যেন বেশিভাবে বলে ফেললাম আর কি। রান্নাঘরের জিনিসপত্রগুলো সুন্দরভাবে ক্লিন করে তবে স্নান করে নিয়েছিলাম। এখন সন্ধ্যাবেলা ওই যে কালকে যে দেখতে পেলে ওই স্নেক প্ল্যান্টগুলো এনেছিলাম, তো সেগুলোকেই দুটো টবের মধ্যে সুন্দর করে বসিয়ে দিলাম। আর গাছ বসানোর পরে তো একটু জল দিতে হয়, তাই একটুখানি জল দিয়ে দিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো বললামই সন্ধ্যা দিয়ে ওই আমাদের অন্বেষা হচ্ছে নিজের যে জামা কাপড়গুলো, এই কুর্তিগুলো সব পরতে যাওয়ার কুর্তি, ওর পড়তে যায়, নাচের ক্লাসে যায়, ড্রয়িং ক্লাসে যায়, এগুলোর কিন্তু ওর জামা কাপড়। তো ওই নিজেই কেচেছে জামা কাপড়গুলো, কেচে কমফোর্ট দিয়ে সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছে। আর সেই জামা কাপড়গুলো এখন দেখো আমি সুন্দর করে ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি। আসলে মেয়েদের জামা কাপড় কিন্তু অনেকই বেশি হয় ছেলেদের তুলনায়। তোমার দাদাভাই মাঝে মাঝেই বলে যে যেদিকে তাকাই সেদিকেই তো দেখি তোমাদের জামা কাপড়, আমারটা আর কই। তো যাই হোক, মেয়ের জামা কাপড়গুলো একটা ওই আলাদা জায়গা করে দিয়েছি, যে মিডকেস টাইপের, ওটা করে দিয়েছি, তাহলে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে না। ওটার মধ্যে গুছিয়ে রাখি ওর বই খাতা, প্রয়োজনীয় জিনিসপত্র এবং জামা কাপড়, শুধু ওর জিনিসপত্রই কিন্তু ওখানে থাকে। তো ওর জিনিসটা আমি জায়গায় গুছিয়ে রাখলাম। আর রাত্রেবেলা আজকে করেছিলাম একটু লুচি করেছিলাম, আর করেছিলাম ওদিকে আলু চচ্চড়ি। তো আজকে রাতের ডিনারে কিন্তু আমরা এটাই খাবো, লুচি আর আলু চচ্চড়ি। তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মতো ছোট্ট একটা পরিবারের পাশে থেকো। যেমনভাবে রান্নাঘরের স্বপ্ন পূরণ করেছি, তোমাদের ভালোবাসা পেলে একদিন কিন্তু অবশ্যই ইউটিউবের স্বপ্ন পূরণ করতে পারবো। আর ভগবানের আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে। চলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি আজকে এখানেই। সবাইকে টাটা, গুড নাইট সবাইকে।